আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সংবাদ বিশ্লেষক আশরাফ কায়সার রয়েছেন আমাদের সঙ্গে। ধন্যবাদ মতি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। শিরোনাম দেখে আপনার সঙ্গে আসবো যে বিপ্লবোত্তর অবস্থা কেমন দেখছেন, আগেই বলে রাখলাম। জি, আমাদের সময় গণহত্যায় অভিযুক্ত হলে দল নিষিদ্ধের প্রস্তাব, বৈশ্বিক দৃষ্টি কাড়বে ঢাকা। মানবজমিন আইসিটি শিক্ষার 1353 কোটি টাকার প্রকল্প শেষ, কাজের কাজ কিছুই হয়নি। অসন্তোষ কাটছেই না পোশাক শিল্পে। সমকাল ছাত্র জনতার অভ্যুত্থানে 135 শিক্ষার্থীর প্রাণ ক্রয়। সিন্ডিকেটের কবলে ইলিশ, ধরাছোঁয়ার বাইরে দাম। আজকের পত্রিকা সম্পর্ক সচলে উদ্যোগী ভারত, স্থবির পিএসসি, অপেক্ষা বাড়ছে চাকরি প্রার্থীদের। কালবেলা এস আলমের নির্দেশে টাকা সরানো হতো সাদা স্লিপে। 3 কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন। দেশ রূপান্তর শৃঙ্খলা না ফিরলে বিপলে ঋণ। গণহত্যায় দায়ী রাজনৈতিক দল নিষিদ্ধ হতে পারে 10 বছর। সময়ের আলো, 25 বছরেও পাতে ওঠেনি ইলিশ। বিদ্যুৎ ঘাটতির পেছনে ভারত ও গ্যাস সংকট। দৈনিক বাংলা শ্রমিক অসন্তোষ, ফের উত্তাল টঙ্গী, আশুলিয়া। ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। সংগ্রাম, বিক্ষোভ ও সড়ক অবরোধ, 3 কারখানা বন্ধ। সব গুমের তদন্ত চেয়ে শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। হরত আজ ইউনুস বাইডেন বৈঠক আজ। পোশাক শিল্পে ফের অস্থিরতা। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, 2 more policy rate hikes within a month, পিবি গভর্নর। যেমনটা বলছিলাম, আশরাফ কায়সার, আপনার সাথে আমার প্রথম দেখা হলো বিপ্লবের পরে, যেহেতু আমি সময় দেশে ছিলাম না। জি, তো কেমন দেখছেন বিপ্লবোত্তর পরিস্থিতি? এখনও আমি বলবো যে এটা বিপ্লবোত্তর পরিস্থিতি যেভাবে কাঠামোগতভাবে দানা বেঁধে ওঠার কথা, এটি আমরা হতে দেখছি না। এবং আরও একটা বড় গ্যাপ হয়েছে যে বিপ্লবের যে স্পিরিট, তার সাথে আপনি যদি সরকারের চেহারাটা দেখেন, আমার মনে হয় যে একটা পার্থক্য আমরা শুরু থেকেই দেখতে পেয়েছি। যেমন এই অর্থে যে রাজপথে থাকা এবং ফ্যাসিস্ট সরকারের হামলা মামলা, শেষ দিকে গণহত্যা মোকাবেলা করে যারা রাজপথে টিকে থেকেছিলেন, তাদের প্রত্যাশা বা অভিলাষের সাথে যারা সরকারের উপদেষ্টা হিসাবে আমন্ত্রিত হয়েছেন এবং শপথ নিয়েছেন, তাদের মধ্যে আমরা একটা পরিবর্তন দেখতে পেয়েছি, একটা পার্থক্য দেখতে পেয়েছি। আপনি জানেন যে অতীতেও আমাদের অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকার হয়েছে। এই সরকারের চেহারাটা আমরা যদিও বলছি চেতনার জায়গা থেকে অনেকখানি বিপ্লবী, অনেকখানি গণ অভ্যুত্থানের, কিন্তু তাদের কারো কারো ভঙ্গিমা আমাদেরকে অতীতের সরকারগুলো রুটিন কাজের কথা মনে করিয়ে দেয়। এবং এই জায়গাটাতেই আমার শঙ্কার জায়গাটা, কেননা দেখুন, একটা কঠিনতম দায়িত্ব নিয়ে তারা সরকারে যোগ দিয়েছেন। যেই রাজনৈতিক দলটি 15 বছর জেঁকেছিল, এবং 15 বছর কিন্তু ফ্যাসিজম যেভাবে গ্রো করে, সে তার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করেছিল। সে অন্তত 3টি জেনারেশনের রিক্রুটমেন্টে তার দলের লোকদেরকে ঢুকিয়েছিল, সামরিক বাহিনীকে করায়ত্ত করেছিল, বেসামরিক প্রশাসনকে করেছিল, নির্বাচন কমিশনকে করেছিল, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট সিভিল সোসাইটি, আমরা যাদেরকে লেখক, সাংবাদিক, সাহিত্যিক বলি, শিল্পী বলি, আমরা কিন্তু তাদেরকে দেখেছি যে উগ্রবাদ প্রচারণার ক্ষেত্রে, প্রোপাগান্ডা প্রচারণার ক্ষেত্রে, এবং আপনাকে সিঙ্গেল আউট করে, আপনাকে স্বাধীনতা বিরোধী, রাজাকার ইত্যাদি বলে কি করে একটা টক্সিক শাসন কায়েম করেছিল। এই ব্যাকড্রপে আপনি যদি সরকারকে দেখেন, আমার সরকারটিকে অনেক ভদ্র মানুষের সরকার, শিক্ষিত মানুষের সরকার, কিন্তু এই ডার্টি ব্যাকগ্রাউন্ডে তাদের যে করণীয়, সেটি তারা কতটা করবেন বা করার জন্য তারা মানসিকভাবে প্রস্তুত, এই প্রশ্নটি মনে হয়েছে। এটি এই কারণে মনে হয়েছে, পরবর্তীতে আমরা যখন কমিশন গঠন করতে দেখছি, 6টি কমিশন, আপনি জানেন যে এই কমিশনে যারা কর্তা ব্যক্তি হয়েছেন, তারা কিন্তু এই বিষয়গুলোর সাথে 30-35 বছর ধরে যুক্ত। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। কাজে তাকে কি আপনার সত্যি 3 মাস সময় দিতে হবে? আই সিরিয়াসলি ডাউট। 3 সপ্তাহ সময় হয়তো যথেষ্ট। তা আমরা যেটাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফাস্ট ট্র্যাক করে আনা। কেননা আপনি 15 বছর মানুষ ভোট দিতে পারেনি, রাজনৈতিক দলগুলো মুখিয়ে আছে নির্বাচনের পরিবেশের দিকে, আর মানুষ মুখিয়ে আছে, এবং কি যারা গণবিপ্লবের নেতৃত্ব দিয়ে এসেছে, ছাত্র শ্রমিক জনতা, তারা মুখিয়ে আছে একটি সত্যিকার ভোটে অংশগ্রহণ করার জন্য। কাজেই
আমি কিন্তু জানি যে এটা একটা টল টাওয়ারিং টাস্ক, হারকিউলাস জব, যে এই আপনার যে সংস্কারগুলো আমরা করতে চাই, কিন্তু তার মধ্যে আপনি যদি প্রায়োরিটাইজ না করেন, আপনি যদি ফাস্ট ট্র্যাক না করেন, এবং আপনি যদি মনে না রাখেন যে পতিত শক্তিটির গুটি কয় ব্যক্তি হয়তো পালিয়ে গেছেন অথবা লুকিয়ে আছেন, কিন্তু তাদের বিস্তৃত নেটওয়ার্ক এই সমাজে আছেন, প্রতিটি পেশায় আছেন। এমনকি এখনও আমার মনে হয় 99% প্রশাসনের কর্মকর্তারা অতীত সরকারের ধারক এবং বাহক। পুলিশকে আপনি যতই পরিবর্তন করছেন, কনস্টেবলকে আইজি করা ছাড়া না। কিন্তু আশরাফ কায়েস স্যার, আপনার বক্তব্য থেকে যেটুকু আমার মনে হয় আমাদের দর্শকরা সেটুকু মনে করবেন যে আপনি মনে করতেছেন যে কোথাও একটা গোলমাল হয়েছে, মানে বিপ্লবের পরে। গোলমালটা কি আসলে? গোলমালটা হচ্ছে এই যে আমরা যদি দেখি যে বিপ্লবের সময় আমরা কিন্তু প্রশ্ন করিনি কারো পরিচয় নিয়ে, আমরা সবাই রাস্তায় নেমেছি। এবং আমি বলতে চাই যে ছাত্ররা উদ্যোগী হলেও এটি কিন্তু ছাত্র শ্রমিক জনতার বিপ্লব হয়েছে। এখন আমার ধারণা প্রফেসর ইউনূস যখন শুরুতেই বলেছিলেন ছাত্ররা আমাদের নিয়োগকর্তা, সেখান থেকেও একটু প্রবলেমের শুরু। কারণ এই বয়স তো আসলে নিয়ম মানার বয়স না এবং নিয়ন্ত্রণেরও বয়স না। এখন তারা যদি মনে করে থাকে যে তারাই একা বিপ্লব করেছে, যেই সুরটা আমরা অনেক সময় টের পাই, সেটি ঠিক না। আবার রাজনৈতিক দলগুলো, ধরেন বিএনপি যখন তার লাশের সংখ্যা বলে, বা জামায়াতে ইসলামীকে যখন আমরা ক্রেডিট নিতে দেখি, অথবা এখন প্রতিদিন শিবিরের নেতৃবর্গ বেরিয়ে আসতেছেন, তাতে করে মনে হচ্ছে যে বিপ্লবের এখন মাত্র 45 দিন হয়েছে, এর মধ্যে একটা হিসাব নিকাশের চেষ্টা করা হচ্ছে। এটি কিন্তু আমাদেরকে দুর্বল করবে। আমরা যারা জীবন বাজি রেখে রাস্তায় ছিলাম, মতি ভাই আমি আপনার কথা বলতে পারি, 15 বছরের প্রত্যেকটা দিন অন্তত আমাদের মনে আছে যে কিভাবে টিকে থাকার চেষ্টা করেছি, কোনো পক্ষ না নিয়ে, মানুষের পক্ষ নিয়ে, দেশের পক্ষ নিয়ে, জনগণের পক্ষ নিয়ে। তার মানে হচ্ছে যে আপনি এই সংস্কারটি কতটা সিরিয়াসনেসের সাথে করতে পারেন। এবং কিন্তু ভুল কিন্তু আরেকটা হয়েছে, যেটা আপনার নিশ্চয়ই মনে আছে, যে আসলে এই সরকারটা তো বিপ্লবী সরকার বলা হতো, মানে প্রথমে বলা হয়েছিল, কিন্তু আমরা বাস্তবে তো তা দেখলাম না। এটি তো গলতটা। কারণ ধরেন একটা বিপ্লব হয়েছে এবং আপনি এরকম ফ্যাসিস্ট শাসন পৃথিবীতে খুব কমই ছিল। আমাদের একটা প্রবণতা হচ্ছে অতীতের শাসকদের সাথে তুলনা করার, মুসোলিনির সাথে, হিটলারের সাথে, ইত্যাদি ইত্যাদি। আমি বলবো শেখ হাসিনা ফ্যাসিজমের সর্বশেষ এবং সবচেয়ে উজ্জ্বল উদাহরণ। কেননা ফ্যাসিজমের যে যতগুলো আকার এবং প্রকার রয়েছে এবং শাসনটি যেভাবে বিস্তৃত হয়, সেই পুরো টেমপ্লেটটা উনি ফলো করেছেন। এখন এই বিপ্লবের সরকারটি কি বিপ্লবী সরকার হয়েছে? না। আপনি যদি কনস্টিটিউশন অনুযায়ী শপথ নিয়ে থাকেন, তাহলে আপনি তো সেই কনস্টিটিউশন ছুঁড়ে ফেলে দিয়ে বিপ্লবটি করেছিলেন, তাহলে কেন আপনি ওই অনুযায়ী শপথ নিলেন? অথবা যে প্রেসিডেন্ট রয়েছেন, যিনি একজন বাতিল প্রেসিডেন্ট, যাকে নিয়োগ করা হয়েছে একটি বিশেষ মতলবে, তার কাছে যদি আপনি শপথ নেন, তাহলে কিন্তু আমাদের বিপ্লবের চেতনা মার খেয়ে গেল। তারপরে তাদের কর্মপন্থায় যদি আমরা দেখতে পাই, এমন একটা উদাহরণ দিই আপনাকে, জাতীয় পার্টি আগের সরকারের ঘনিষ্ঠ ছিল, তাকে যদি আপনি চায়ের দাওয়াতে আনেন, তাকে যদি সংলাপে অংশগ্রহণ করান, তাহলে গত 3টি নির্বাচন যাদের কারণে জনগণ ভোট দিতে পারল না, সেই শক্তির পুনর্বাসন আপনি করছেন। শুধু একটা জায়গায় আমরা সরকারকে ভালো দেখতে পেয়েছি, যে ভারতের ব্যাপারে এই 53 বছরে প্রথম কোনো সরকারকে বা বাংলাদেশের কোনো প্রশাসককে আমরা স্ট্যান্ড নিতে দেখলাম, কথা বলতে দেখলাম। সেটা পানির ব্যাপারে বলি, সীমান্ত হত্যার ব্যাপারে বলি, এমনকি অমিত শাহ দুদিন আগে আমাদের নাগরিকদের ঝুলিয়ে রাখবেন বলেছেন ঝাড়খণ্ডে, এই ব্যাপারেও দেখলাম। কিন্তু আমি যদি ইন্টারনাল পলিটিক্সের দিকে তাকাই, যেই রকম আওয়ামী লীগের মতো একটা শক্তি, দেখুন এই শক্তিটি যারা ফ্যাসিজমে যুক্ত থাকে, যারা গণহত্যায় যুক্ত থাকে, যারা $150 বিলিয়ন পাচারের সাথে যুক্ত থাকে, আমাদের সবগুলো প্রতিষ্ঠান ধ্বংস করার ক্ষেত্রে যুক্ত থাকে, তার রাজনৈতিক অধিকার নিয়ে আপনি 3 দিন 5 দিন 7 দিনের মধ্যে কথা বলছেন কোন যুক্তিতে? তার তো রাজনৈতিক অধিকার প্রশ্ন হবে বিচারের পরে, এবং সেই বিচারে এই দলটির রাজনীতি করার অধিকার আছে কিনা, এই দলটির সামাজিক সংগঠন করার অধিকার আছে কিনা, এমনকি সাংস্কৃতিক সংগঠন করার অধিকার আছে কিনা, এগুলো যদি আপনি না ক্লাসিক্যাল ওয়েতে দেখেন, তাহলে তো আপনি যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন না। আগামীর ফ্যাসিস্ট কোনো মতলববাজ কিন্তু এখান থেকে শিক্ষা নেবে যে তার শাস্তি কতটুকু হলো। কোনো উপদেষ্টা যখন এরকম মুখ ফসকে বলে, কিন্তু পরিবর্তনটা মানুষ তো স্বাগত জানিয়েছিল, এখনও জানাচ্ছে।
আমি কিন্তু বলছি না যে আমাদের বিপ্লব পুরোটাই বেহাত হয়ে গেছে, আমি বলছি রেজুলেশন ড্রপ করেছে, মানুষ পরিবর্তনকে স্বাগত জানিয়েছে এবং আমরা হয়তো কোনো কোনো জায়গায় আমাদের প্রত্যাশা হয়তো বেশি উপরে, আমরা হয়তো ৪৫ দিনে ১৫ বছরের যা অনিয়ম অব্যবস্থাপনা সেটাকে দূর করতে চাচ্ছি, ওই জায়গাটিতেও নজর দিতে হবে। এবং আমি এখনও মনে করি সরকারকে আমরা সবাই সহযোগিতা করছি এবং এই মুহূর্তে আমি বিএনপির মতো বড় দলকেও কিন্তু দেখছি সরকারের পাশে থেকে সহযোগিতা করার, কিন্তু সরকারকে অনেক কঠিন টাস্কের ভেতর দিয়ে যেতে হবে। কাজে আমরা যেন তাদের কথাবার্তায় আচার আচরণে ক্ষিপ্রতায় সেই লক্ষণ দেখতে পাই, এটি প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আমি আমাদের সময় শিরোনামটাই দেখছি, গণহত্যায় অভিযুক্ত হলে দল নিষিদ্ধের প্রস্তাব, অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনে ৮ প্রস্তাব নেওয়া হয়েছে। আজকে বিকালে এরকম আজকে দিনের মধ্যে এরকম একটি সংলাপ হয়েছে এবং যেখানে ৩ জন উপদেষ্টা ছিলেন, অংশীজনদের সাথে তারা কথা বলেছেন। অপরাধ ট্রাইব্যুনালের আইনটির সংস্কার এজন্য জরুরি, যখন আমরা অতীতে যখন অন্য কোনো দলের বিচার করতে গেছি মানবতা বিরোধী অপরাধে, তখন আমরা দলটি সন্ত্রাসী কিনা এই প্রশ্নে আমাদের বেশ সময় ক্ষেপণ করতে হয়েছে। ব্যক্তিরা সন্ত্রাসী, ব্যক্তিরা মানবতা বিরোধী অপরাধ করেছেন কিংবা ৭১ সালে গণহত্যা করেছেন। এবারের যেই সংশোধনীটি জরুরি সেটি হচ্ছে যে কথাটি আমি এতক্ষণ আপনাকে বললাম, ধরুন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা কিংবা ওবায়দুল কাদের কিংবা তার অন্যান্য নেতৃবর্গ আপনার গণহত্যার অভিযোগে অভিযুক্ত হলেন এবং তাদের বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তি হলো, কিন্তু সংগঠন হিসাবে আওয়ামী লীগের কী করার থাকবে, এটি কিন্তু এই আইনে সংশোধন করে বলা হচ্ছে যে অন্তত ১০ বছর তাদের রাজনীতি করার অধিকার থাকবে না। এটি যেমন জরুরি, তার সাথে যুক্ত হয়েছে আপনি যদি ১৫ বছরের ব্যাকড্রপ দেখেন যে প্রায় ১০০০ খানেক মানুষ গুম হয়েছে এবং সরকারটি তেমন কোনো বিষয়টিকে অ্যাড্রেসও করেনি এবং মানুষকে আহত করেছে তাদের আচরণ দিয়ে। কাজেই গুম এবং লিঙ্গভিত্তিক আপনি যদি কোনো সন্ত্রাস করে থাকেন সেটিকেও গণহত্যার আওতায় আনা যায় কিনা এই প্রসঙ্গটি এসছে। আমার ধারণা এ ধরনের সংশোধনী আইনটাকে অনেক বেশি ট্রান্সপারেন্ট করবে এবং আমরা কিন্তু সত্যিই চাই যে দুই পক্ষই যেন বা সব পক্ষই যেন বলতে পারে যে এই আইনে তারা সন্তুষ্ট হয়েছেন। যদিও যারা অভিযুক্ত হবেন, যাদের শাস্তি হবে, তাদের কাছ থেকে এটি হয়তো আমরা তাৎক্ষণিকভাবে পাবো না, কিন্তু আমার একটা মোটা দাগের কথা হচ্ছে যে ১০০০ মানুষকে যদি আপনি ৩০ দিনে মারতে পারেন বা ২০ দিনে মারতে পারেন, এর দায় কিন্তু সংগঠনটিকে নিতে হবে। তাদের কথায় পুলিশ চলেছে, কাজে রাজনৈতিক সিদ্ধান্তে পুলিশ গুলি করেছে, বিডিআর গুলি করেছে, কোথাও কোথাও সেনাবাহিনী গুলি করেছে, কিন্তু বড় দাগে যেটি ঘটেছে যে আপনি মিলিশিয়া বাহিনী নামিয়েছিলেন। ১৯৭১ সালে পাকিস্তান আর্মির সহযোগী হিসাবে যেমন রাজাকার আল বদর আল শামসরা নেমেছিল, আপনার যুবলীগ, ছাত্রলীগ, ছিন্নমূল, হকার্স লীগ কিন্তু ওইভাবে নেমেছিল। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। তাদের হাতে আমরা অস্ত্রশস্ত্র দেখেছি, বোমা দেখেছি, কালাশনিকভ রাইফেল দেখেছি। কাজেই দলটি যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, দলটি যে গণহত্যা করেছে এবং চিহ্নিত করে মানুষকে হত্যা করেছে, এটি যদি আমরা সঠিকভাবে বিচার করতে না পারি, এটি কিন্তু আমাদের এই বিপ্লবের চেতনাকে ভুলণ্ঠিত করবে এবং একটা বড় ব্যর্থতা হয়ে থাকবে। বাট এটা কি সম্ভব? এটি সম্ভব। এটি এই জন্য সম্ভব যে দেখুন আমাদের কাছে ফুটেজ রয়েছে, স্টিল ছবি রয়েছে, ঘটনার সাক্ষী সাবুদ রয়েছে, আহত ব্যক্তিরা রয়েছে, নির্দেশদাতার রয়েছে। পুলিশের আইজি এখন বলছেন উনি তো নির্দেশ পেয়ে করেছেন, তো ওনাকে পরিষ্কার বলতে হবে কার নির্দেশ পেয়ে করেছেন। ল মিনিস্টার বলছেন উনিও নির্দেশ পেয়েছিলেন, সালমান রহমান বলছেন উনিকেও নির্দেশ দেওয়া হয়েছিল। এখন ব্যাপারটি হচ্ছে যে একজন ব্যক্তির দিকে সবাই দৃষ্টি নিপাত করছেন। এখন এটি মীমাংসিত হতে হবে যে তারা কি তাদের দায় এড়াতে পারেন কিনা। আমার মনে হয় পারেন না, কিন্তু সর্বোচ্চ নেতা যাকে তারা বলছিলেন, যার বিকল্প নেই এবং যাকে আসলে অনাদিকাল ধরে তারা ক্ষমতায় দেখতে চেয়েছিলেন, কাজেই তার ব্যাপারটিও দেখতে হবে। এদের প্রত্যেকের দায় রয়েছে। আপনি যদি দেখেন যে এখন আমরা গণহারে গ্রেফতার করেছি বা গণহত্যার অভিযোগে কথার কথা ১৫০ জন, ১৩৪ জন এক এক মামলায় অভিযুক্ত হয়েছে। এবার আপনাকে সুনির্দিষ্ট অভিযোগে ব্যক্তিদেরকে মামলায় আওতায় ধরতে হবে। আমি একটা উদাহরণ দেই। মিডিয়ার যে ৪-৫ জনকে আমরা দেখেছি এখন পর্যন্ত আপনার রিমান্ডে আছেন কিংবা কারাগারে আছেন, আপনি কিছুক্ষণের জন্য ধরে নিন এরা সাংবাদিক না, তাদের অপরাধগুলো তাহলে কি
সাংবাদিক বললে আমরা মনে করি মতি ভাই, অতীতে যেরকম ভেবেছিলাম যে তারা সাংবাদিকতা সুলভ কোনো অপরাধে অভিযুক্ত, কিন্তু তারা যদি অনৈতিক কর্মকাণ্ডে অভিযুক্ত হন, তারা যদি অপরাধমূলক কর্মকাণ্ডে অভিযুক্ত হন, তারা যদি ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন, তারা যদি আপনার সরকারের পাওয়ার করিডোরকে ব্যবহার করে একটা নেক্সাস তৈরি করে থাকেন, তাহলে এই অপরাধের শাস্তি কি? আমরা কিন্তু, আমি যেটাতে আশাবাদী, কিন্তু এটা তো ঠিক, তারা কি কোনো মানে অন্য অপরাধ করতে পারেন বা কি করেছেন আমি জানি না ঠিক, কিন্তু তারা কি মানে খুনের মতো কোনো অপরাধ করেছেন? আমার মনে হয় না। তাদের বিরুদ্ধে হত্যা মামলা আমার মনে হয় না। যেটি হয়েছে এটি আমাদের কাছে দৃষ্টিকটু লেগেছে এবং আমরা চাই বিষয়টি পরিষ্কার করা হোক এবং তাকে যেন তার আইনানুগ সুযোগ দেওয়া হয় এই বিষয়ে। এই যে আপনি জানেন নিশ্চয়ই যে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, জি, যারা গত 15 বছর ধরে শেখ হাসিনার শাসনকে সমালোচনা করেছে, তারা কিন্তু এই 45 দিনের সরকারকে তারা সমালোচনা করেছে। কিন্তু যেই জায়গাটিতে আমি দৃষ্টি নিপাত করতে চাই যে ফ্যাসিবাদী শাসনের যারা সঙ্গী এবং যারা অগ্রবর্তী বাহিনী, তাদের একটা বড় অংশ কিন্তু মিডিয়া, যারা উগ্রবাদ ছড়িয়েছে, যারা আপনার ধরেন আপনি একটা রিপোর্ট করেছেন, পরবর্তীতে আমার রিপোর্টার চলে গিয়ে প্রমাণ করার চেষ্টা করেছে যে আপনি ওই যিনি বক্তব্য দিয়েছেন তাকে আইসক্রিম কিনে দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, করে আপনার পাবলিকেশনটা বন্ধ করার জন্য জনমত তৈরি করেছে। প্রেস ক্লাবের সামনে তারা সমাবেশ করেছে, তারা টেলিভিশন টক শো করেছে। এই যে ধরেন কোনো টিভি চ্যানেলে আমি বিপ্লবের আগের 7 দিন দেখেছি তাদের সিনিয়র সম্পাদকরা বসে প্রতি আওয়ারে বিশ্লেষণ করেছেন যে এটি কতটা সন্ত্রাসবাদী কর্মকাণ্ড, কতটা জঙ্গিবাদী কর্মকাণ্ড, এর পেছনে জামাত রয়েছে, শিবির রয়েছে, কোনো সাধারণ ছাত্রকে তারা দেখতে পায়নি। এই যে প্রোপাগান্ডা বলা হয়েছিল তখন সংবাদপত্র এবং টেলিভিশনগুলো বলা হয়েছিল যে দুষ্কৃতিকারীদের কাজ, এটা দুষ্কৃতিকারীদের কাজ, সন্ত্রাসীদের কাজ, জঙ্গিদের কাজ, এবং তারা বলছিল যে তারা এর মধ্যে শিবিরকে দেখতে পাচ্ছে এবং তারা সমাজের নামকরা সন্ত্রাসীদের দেখতে পাচ্ছে। এখন আপনি দেখুন, একজন মানুষের অধিকার রয়েছে তার আইনানুগ অধিকার চাওয়ার, সেটিকে যখন মেইনস্ট্রিম মিডিয়া মিসইন্টারপ্রেট করে এবং সে সমাজকে বোঝাতে চায় যে সরকারটি সঠিক, তার গণহত্যাটি সঠিক এবং আমাদের দাবি বা অধিকার চাওয়াটি অপরাধ, তাহলে আপনি এটিকে আইনের আওতায় আনবেন না। আমি সেই আইনের কথা বলছি। আমি কেন বারবার বলছি, অতীতে কখনো আপনি এই অভিযোগগুলোর দুর্ভাগ্য আসলে এই অভিযোগগুলোর আওতায় কাউকে গ্রেফতার করতে আপনার হয়নি, এবার কিন্তু হবে। আচ্ছা, যেই শিল্পীরা বলেছেন যে ছাত্রদের গায়ে গরম পানি ঢেলে দেওয়া উচিত, আপনি তাদেরকে কিভাবে দেখেন? কেননা তাদের কি কাজ ছিল যে সরকারের সহযোগী হয়ে? আমি আপনাকে শীর্ষস্থানীয় কয়েকজন সংস্কৃতিজীবীর কথা বলি। 14 সালের নির্বাচনের পরের দিন গণভবনে চা খেতে খেতে তারা অট্টহাসি দিচ্ছিলেন, আমরা পত্রিকায় ছবি দেখেছি। যে নির্বাচনটিতে ভোট হয়নি, যে নির্বাচনটিতে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন, কোনো সুস্থ বিবেকবান মানুষ এরকম গণতন্ত্র ধ্বংসের মানে কাফেলায় নিজেকে যখন যুক্ত করে, আপনি তাকে কিভাবে বলবেন? দেখুন, আমি জানি তারা হত্যা করেনি, মানুষ হত্যা করেনি, এটা ফৌজদারি অপরাধ করেনি, কিন্তু এগুলো কি অপরাধ না? এই অপরাধগুলোকে আপনি ডিফাইন করেন, এই অপরাধগুলোকে ডিফাইন করে মানুষ তো এটাই বলছে। আপনার সাথে আমি পুরোপুরি একমত। এটি কিন্তু আপনার খাটাখাটনির বিষয় রয়েছে। পুলিশের ট্র্যাডিশনাল যে মামলাগুলো, তার আওতায় কিন্তু এটি হবে না। এটিকে আপনি ষড়যন্ত্র করা, প্রোপাগান্ডা করা, উগ্রবাদ ছড়িয়ে দেওয়া, এরকম করে আপনাকে নতুন করে সাজাতে হবে। না, কিন্তু আপনার আইন একজন লোককে বেশি দিন রাখা যায় না, এই একমাত্র হত্যা মামলায় রাখা যায়, এটা কোনো যুক্তি হতে পারে? আমি এই যুক্তিটি মানতে চাই না। এটা তো আমি বরং চাই যে আইন তাকে যতটুকু সুবিধা দেয় সেই সুবিধা যেন উনি পূর্ণাঙ্গভাবে ভোগ করেন। অতীতে শাসকরা আমাদের, দেখুন, একজন ব্যক্তিকে 8 বছর আয়না ঘরে আপনি আটকিয়ে রেখেছেন, কোন আইনে? কোন আইনে না। ওই জন্যই তো ওই শাসনটিকে দেশ ছেড়ে পালাতে হয়েছে, তার সমস্ত সাঙ্গপাঙ্গদের নিয়ে। আমরা কিন্তু প্রতিশোধের কথা বলছি না, আমরা ঘৃণা ওই একদিনই হয়তো মানুষ দেখিয়েছে গণভবনে গিয়ে, কিন্তু আমরা বলছি না যে বিচারিক কার্যক্রমে আমি কোনো প্রতিশোধ বা ঘৃণা বা ক্ষোভ প্রকাশিত হোক, কিন্তু বিচারিক কার্যক্রমে যেন তার অপরাধটিকে আমি ডিফাইন করতে পারি। যদি না করতে পারি, তাহলে আমাদের পুলিশি ব্যবস্থা বা বিচারিক ব্যবস্থায় গলদ রয়েছে, প্রয়োজনে আমাদের সংস্কার করতে হবে। দেখুন, ফ্যাসিবাদী শাসন তো যুগে যুগে প্রতি বছর হয় না, এটি নিশ্চয়ই শতকে একবার, যুগে যুগে কয়েক যুগে আসে। কাজে আপনাকে ডিফাইন করতেই হবে। আপনি ইউরোপের দিকে তাকান, নুরেমবার্গ ট্রায়ালের কথা আমরা কেন বলি?
এবং আমরা যখন ৭১-এর মানবতা বিরোধী অপরাধের কথা বলেছি তখন আমরা এটা আলোচনা করেছি। এটা এই কারণেই করেছি যে ওই ট্রায়ালের ভেতর দিয়ে আপনি নতুন কিছু অপরাধকে আইডেন্টিফাই করেছেন এবং তাদের যৌক্তিক শাস্তির ব্যবস্থা আপনি করেছেন। আমাদেরকে সেই জায়গায় হাঁটতে হবে। খুবই দুর্ভাগ্যজনক, ধরেন আমরা ল্যাটিন আমেরিকার পরে এত মানুষ গুম হওয়ার কোনো ঘটনা কিন্তু সাউথ এশিয়াতে বা এশিয়াতে ঘটেনি। এমনকি ফিলিপিনে হয়নি, ইন্দোনেশিয়াতে হয়নি, শ্রীলঙ্কাতে কিছু হয়েছিল তাদের গৃহযুদ্ধ সামাল দিতে গিয়ে। বাংলাদেশে কি গৃহযুদ্ধ চলছিল গত 15 বছর? গৃহযুদ্ধ যদি না চলে তাহলে 632 জন মানুষ গুম হয়, এখন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার 5 তারিখের পরপরই একজন 9 বছর আগে আটক হওয়া, একজন 8 বছর আগে ব্যক্তি সেই ঘাঁটিগুলো থেকে বেরিয়ে এসছে যেই জায়গাগুলোতে আমরা সন্দেহ করছিলাম মানুষকে আটকে রাখা হয়, সেটা কচুক্ষেত হোক, তার আশেপাশে হোক। কাজে আপনাকে এই অপরাধের ধরন যদি আমরা ধরতে না পারি তাহলে কিন্তু এটা আমাদের একটা মানে শাসনতন্ত্রের ব্যর্থতা থাকবে বলে আমি মনে করি। আপনি শুধু একবার ভাবেন যেই পরিবারগুলো তার সদস্যকে হারিয়েছে গুমের কারণে, খুনের কারণে এবং বিনা বিচারে আটকে রাখার কারণে, আপনি তাদের ক্ষোভকে কি করে অ্যাড্রেস করবেন? কঠিন প্রশ্ন। আমি দেশ রূপান্তরের শিরোনামটা দেখছি যে বেতন বাড়াতে রাজি নন মালিকরা। আপনি জানেন যে পোশাক কারখানায় আপনার বিক্ষোভ চলছে, অনেক কারখানা বন্ধ এবং গ্রেপ্তারও হয়েছেন 24 জন। আমি প্রথমত বলি যে আগের সরকারের শ্রমমন্ত্রীর মতো করে আমাদের শ্রম উপদেষ্টা যদি বলেন যে এগুলো ষড়যন্ত্র, আমি কিন্তু তাকে খুব অপছন্দ করছি। দেখুন, শ্রমিকের অধিকার রয়েছে তার ন্যায্য মূল্য পাওয়ার। এখন আমরা শ্রমিকদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করেছি। মতি ভাই, আপনি দেখেন এই মালিকরা যখন প্রণোদনা পেয়েছেন, আপনি কোনোদিন শুনেছেন শ্রমিকরা সেই প্রণোদনার অংশ পেয়েছেন? পায়নি। এই মালিকরা যখন $10 বিলিয়ন বিদেশে রেখে ফেরত আসেন, তাহলে আমি বুঝতেই পারি যে আমার $10 বিলিয়ন রপ্তানি আয় দেশে আসলো না। এবং এই মালিকরা আপনার আগের যে পতিত প্রধানমন্ত্রী তাকে যেভাবে তোষামত করেছেন, চাটুকারি করেছেন, এটি কি কোনো ব্যবসায়ীর মানায়? একজন ব্যবসায়ী প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। উনি আবার এই সরকার শপথ নেওয়ার আগেই সেনাবাহিনীর সাথে দেখা করেছেন এবং সম্ভাব্য ব্যক্তিবর্গের সাথে দেখা করেছেন। আমাদেরকে এদের তৎপরতা দমন করতে হবে। ব্যবসায়ীকে আবার ব্যবসায়ী হতে হবে, সাংবাদিককে আবার সাংবাদিক হতে হবে। আশুলিয়া বা অন্যান্য শিল্পাঞ্চলে এখন যে ঘটনাটা ঘটছে তার অনেক দাবি কিন্তু খুব যৌক্তিক। আপনাকে স্বীকার করতে হবে আপনি এখন বেকায়দায় পড়েছেন। শ্রমিকরা ছাত্রদের মতোই নিয়ন্ত্রণ হাতে নিয়ে ফেলেছে। তার অনেক দাবি যৌক্তিক, সেটিকে আপনি মেনে নেন। তার কিছু দাবি আছে অযৌক্তিক, সেটি আপনি তার সাথে নেগোশিয়েট করেন। আপনি চূড়ান্তভাবে প্রফেসর ইউনূস যেমনটি বলেছেন, আমরাও যেন আইএলওর কনভেনশন অনুযায়ী আমাদের শিল্পাঞ্চলগুলো তাকাই। দেখুন, আপনি বায়ারের সাথে নেগোশিয়েট করে শার্ট বা ট্রাউজারের দাম বাড়াবেন কিভাবে, ওটি আপনার দক্ষতা এবং যোগ্যতা, ওটা শ্রমিকের কাজ না। শ্রমিক তার শ্রম দিবে, আপনি তাকে মর্যাদা দিবেন এবং তাকে মূল্য দিবেন। আমার ধারণা এরকম একটি জায়গায় আমাদের যদি যাওয়ার সুযোগ থাকে, আপনি ওই অস্থিরতা বন্ধ করতে পারবেন। প্রতিবেশী দেশের যে ইন্ধন রয়েছে সেটি আমরা সবাই টের পাচ্ছি, কিন্তু আমাদের নিজস্ব সমস্যা সমাধান না করলে ওই ইন্ধন সবসময় বাড়বে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় চাচ্ছি। আগামীকাল আবার